দেখেন ওনাকে নিয়ে আমি খুব বেশি কিছু বলতে চাই না, কিন্তু তবু যেটা বলার যে উনি একদিন মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে আমাদের অফিসে এসেছিলেন, সেটা সম্ভবত গত বছরের নভেম্বর ডিসেম্বরের দিকে। তো আমরা আমাদের জায়গা থেকে তাকে পুলিশকে খবর দিয়ে পুলিশ সহকারে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া এবং তাকে পুলিশ প্রোটোকলে নিরাপত্তা সহকারে তার বাসায় পৌঁছে দেওয়া, তার ফ্যামিলিকে জানানো, এই কাজগুলো আমরা আমাদের জায়গায় করেছি। তিনি কেন আঘাতপ্রাপ্ত হয়ে আমাদের অফিসে এসেছেন আমি জানি না, কিন্তু আমাদের অফিসে যেহেতু এসেছেন বলে আমাদের একটা দায়িত্ব ছিল যে তাকে সঠিক চিকিৎসার ব্যবস্থা করা এবং নিরাপত্তার ব্যবস্থা করা, সেটা আমরা করেছি। সেখান থেকেই তিনি আমাদের অফিসে আসা যাওয়া শুরু করেন এবং তারপর আমাদের বেশ কিছু পাবলিক কর্মসূচিতে এসেছেন। এখন পাবলিক কর্মসূচিতে যে কেউ আসতে পারবে, কিন্তু যেটা উচিত না সেটা হচ্ছে অসততা উচিত না। যেমন ধরেন ওনার কোনো পোস্ট নাই এনসিপিতে, কখনোই ছিল না। তো কিন্তু তিনি পদত্যাগ করছেন, কোথা থেকে পদত্যাগ করছেন আমি জানি না। কিন্তু আবার কিছু কিছু মিডিয়া, আপনার তো কাজ হচ্ছে সত্যতা যাচাই করা, তার যে বক্তব্য যে আমি পদত্যাগ করলাম, তো কোথা থেকে পদত্যাগ করছে, কোন পদ থেকে পদত্যাগ করছে, এটা আপনি একটা মিডিয়া হিসেবে খোঁজ নেবেন না? এটাই তো সাংবাদিকের কাজ। আমি দেখেছি কিছু কিছু মিডিয়া হুবহু ওনার ফেসবুক স্ট্যাটাস ধরে নিউজ করে, কিন্তু ওনার চেয়ে তো গুরুত্বের দিক থেকে, গ্রহণযোগ্যতার দিক থেকে আমি একটা রাজনৈতিক দলের সাথে আছি, আমি এর আগে অনেক দিন ধরে বুদ্ধিভিত্তিক নানা কর্মকাণ্ডর সাথে ছিলাম। আমার বক্তব্য আরও স্ট্রং এবং আমার বক্তব্য আরও বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আমি দেখেছি এই বিষয়ে আমি যা বলি, আমি খুব বেশি নিয়ে কথা বলি না, কিন্তু ধরেন আমি যখন ওনার তথ্যের অসংলগ্নতাগুলো ধরিয়ে দিয়েছি, সেগুলো মিডিয়াগুলো কাভার করছে না, কিন্তু একপাক্ষিকভাবে তার বক্তব্যকে ধরে নিউজ করে দিচ্ছে। এটা আমার কাছে মনে হয়েছে যে এরাও আসলে এই প্লটের সাথে জড়িত, যে আমাকে এক ধরনের কালিমালিপ্ত করা। যেমন ধরেন এই যে পদত্যাগের প্রশ্নটাই, কোথা থেকে উনি পদত্যাগ করলেন? এটা তো উনি কোথাও থেকে পদই তো নাই, তো পদত্যাগ করলেন কোথা থেকে? এখন এইটা উনি বলছেন যে উনি আসা যাওয়া করেছেন, তো কিন্তু ঘটনা হচ্ছে যে আপনার তো পদ থাকতে হবে। একটা মিডিয়া লিখেছে যে কেন্দ্রীয় সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। কোথায় উনি কেন্দ্রীয় সদস্য? আমাদের 217 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি, সেখানে তো প্রত্যেকের নাম পত্রপত্রিকা সমস্ত মিডিয়ার কাছে আছে। কোথাও কি তিনি ছিলেন? আর যদি থেকে থাকে আমাদের পক্ষে কি এটা গোপন করা সম্ভব? কিন্তু এই যে উনার এই কর্মকাণ্ডটাকে এক ধরনের সমর্থন করা, এটা মিডিয়াগুলো করেছে, কিছু মিডিয়া করেছে, এই কাজটা ঠিক হয় নাই। পাশাপাশি উনার অনেক বক্তব্যের মধ্যে উনি শুরুতে যেটা বলেছেন, পরবর্তীতে উনি বক্তব্য চেঞ্জ করেছেন, ঠিক আছে? এক সময় এক কথা বলেছেন, ঠিক আছে? আপনি সর্বশেষ দেখতে পাচ্ছেন যে তিনি নজিরবিহীনভাবে হেফাজতের উপরে জুলাই হত্যাকাণ্ডের দায় চাপিয়ে দিচ্ছেন, যে এটা তারা করেছে কিনা আমরা তো জানি না, এই ধরনের প্রশ্ন করছেন আর কি। তো এই থেকে মনে হয় যে উনি একা, আমার কাছে এটা মনে হয় নাই। উনাকে অনেকে মিলে আসলে এই বুদ্ধিগুলো, পরামর্শগুলো দিচ্ছে এবং তাদের উদ্দেশ্য খুব ভালো মনে হয় না। কারণ আপনি জানেন যে হেফাজতে ইসলামকে যদি আপনি এই হত্যাকাণ্ডের এরকম আওয়ামী লীগের এরকম একটা, যেটা জাতিসংঘের দ্বারা স্বীকৃত একটা গণহত্যা বা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি আওয়ামী লীগ সংগঠিত করেছে, সেটা যদি আপনি বলেন যে মেটিকুলাসলি ডিজাইন বাই মানে হেফাজত, তখন তো হেফাজত চুপ করে বসে থাকবে না। চুপ করে বসে থাকার কোনো কারণ নাই। তার বিরুদ্ধে আওয়ামী লীগকে দায়মুক্তি দেয়, আমি দেখলাম যে তার বক্তব্যটা আওয়ামী লীগাররা প্রচার করছে। এ থেকে বোঝা যায় তিনি খুব উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো একটা পরিকল্পনার অংশ হিসেবে পুরো জিনিসটা করেছেন, ঠিক আছে? এবং এখন শুনতে পাচ্ছি, আমি সত্য মিথ্যা জানি না, যে উনি দেশ থেকে চলে গেছেন, এটা আমি শুনেছি। এটা ভেরিফাই করতে হবে বা আপনারা করবেন, ঠিক আছে? এই সমস্ত কিছু একটা ডিজাইনের অংশ কিনা আমি জানি না। এবং তা আরও যেটা জরুরি সেটা হচ্ছে তার সাথে এই পুরো প্লটটাতে আর কারা কারা জড়িত, কারা তাকে এটা করাচ্ছে, কেন করাচ্ছে, তারা কি দেশে কোনো অস্থিতিশীলতা তৈরি করতে চায়? যেমন ধরেন আপনি এখন হেফাজত যখন এটার ব্যাপারে ন্যায্য প্রতিবাদটা করবে, যে আপনি একটা গণহত্যার, আওয়ামী লীগের সংগঠিত একটা গণহত্যার দায় আমাকে দিচ্ছেন, তো আমি তো ন্যায্য প্রতিবাদ করব। তো সেই প্রতিবাদকে আবার দেখানো যে মৌলবাদের উত্থান, এই সমস্ত, এটা কিন্তু একটা গেম। তো এইটাকেও করতে চায় কি না, এটা খতিয়ে দেখার ব্যাপার আছে। ফলে আমি মনে করি যে উনি বুঝে হোক না বুঝে হোক, উনার উচিত যে এই জিনিসগুলো নিয়ে মানে মিথ্যাচার না করা এবং অশান্তি বা অস্থিতিশীলতা তৈরি না করা, ঠিক আছে? যেটা উনি করার চেষ্টা করছেন বা তাকে দিয়ে করানো হচ্ছে। সামান্য যে হাসপাতালে যে ব্যাপারটা, যে কোনো স্বাভাবিক মানুষ, আরেকটা মিথ্যাচার, তার ভয়ঙ্কর মিথ্যাচার। এবং দেখেন ওনাকে আন্তর্জাতিক মানবাধিকার আইন, অমুক তমুকের ধারা, এগুলো তো উনি জানেন না। এটা তো আমি শতভাগ নিশ্চিত উনি বিষয়ে কিছু জানেন না। তো তাকে কেউ বলে দিচ্ছে যে এটা আন্তর্জাতিক অমুক আইনের এই ধারা লঙ্ঘন করে ইত্যাদি। সেটা কি? সেটা হচ্ছে হাসপাতালে তাকে আপনি নিয়ে গেছেন, তা হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ একটা ফর্ম পূরণ করে। আজকে আপনি যদি একটা রোড অ্যাক্সিডেন্টে কাউকে হাসপাতালে নিয়ে যান, তো হাসপাতালে আপনাকে ওইটার মানে কি বলবে, রেসপন্সিবল ব্যক্তি হিসেবে আপনার নামটা লিখবে। আর ওই লোক যদি পরে দাবি করে সে আমার আত্মীয়, তাহলে তো হলো না। এখন নারীর ক্ষেত্রে ফর্মে কী লেখা থাকে? স্বামী/পিতা, এটা লেখা থাকে। তো যদি স্বামী অথবা পিতা আপনি হন, তাহলে ওখানে টিক দিবে তারা, এটাই নিয়ম, যে হয় স্বামী অথবা পিতা। তো ওখানে পরিষ্কার দেখা যাচ্ছে C/O, কেয়ার অফ, মানে আমি নিয়ে এসেছি।
কেয়ার অফ আমার প্রযত্নে উনি এসছেন, এইটাকে লাল কালি দিয়ে ঢেকে দিয়ে উনি দাবি করছেন আমি নাকি তাকে, মানে আমি কি পাগল যে আমি নিজেকে ওনার স্বামী দাবি করব? আমি নাকি নিজেকে ওনার স্বামী দাবি করেছি, এবং উনি বলছেন এটা আন্তর্জাতিক আইন অমুক আইন অনুযায়ী এগুলো হচ্ছে অপরাধ। এই যে ওনাকে এরকম একটা খারাপ বুদ্ধি, এটা উনি একা করেন না, এটাকে ওনাকে বুদ্ধি দেওয়া হয়েছে। এই খারাপ বুদ্ধিটা যে ওনাকে কেউ দিয়ে আসলে তারা কী অর্জন করতে চেয়েছে আমি জানি না। আমার মতো মানুষ, আমি তো এগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথাই বলতে চাই না, আমি রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলতে চাই। আমাকে আবার এটা এই মিথ্যাটা ডিবাঙ্ক করতে হয়েছে, ঠিক আছে? এই মিথ্যাটা, কারণ আপনার একটা মিথ্যা, জলজ্যান্ত একটা মিথ্যা চোখের সামনে বলে ফেলেছে, এবং অনেক মানুষ কিন্তু এগুলো অন্ধের মতো বিশ্বাস করে ফেলে। আর যদি তার রাজনৈতিক প্রতিপক্ষ পায় তাহলে বিশ্বাস করতে আরও ভালো লাগে, ঠিক আছে? তখন আমাকে হচ্ছে এই জিনিসগুলোকে নিয়ে আবার বলতে হয়েছে যে না, এটা তো কেয়ার অফ। তো এই যে স্পষ্ট দিবালোকের মতো মিথ্যাচার এবং আবার আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দেয়, এটা কিন্তু আইনত অপরাধ। এটা দিয়ে আবার উনি বলছেন যে আমি অপরাধ করেছি। এই জিনিসগুলো ওনার করাটা আমি বলি যে মনে করি, যখন আমি সংস্কার কমিশনে যেতাম এবং সেখানে আমি দলের হয়ে রিপ্রেজেন্ট করতাম, এবং আমার সংস্কার কমিশনেরই অনেকে আমাকে পার্সোনালি বলেছে যে আমার পজিশন, আমার বক্তব্যটা খুব গুরুত্বপূর্ণ ছিল কমিশনে। আর শুধু তো এই যে যখন সব দলকে নিয়ে আলোচনা শুরু করেছে তখন তো শুধু না, এর আগে যখন আমরা আলাদাভাবে কমিশনের সাথে বসেছি তখন আমি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছি। আমাদের একটা খুব সুন্দর টিম ছিল, সেখানে অন্যান্যরা, যেমন জাভেদ রাসিনের কথা বলতে হবে, যে তারা মিলে, আমরা সবাই মিলে একটা সংস্কারের একটা রোডম্যাপকে দিকে নিয়ে যাচ্ছিলাম। তো সেখান থেকে হঠাৎ করে আমাকে এভাবে একটা বাধাগ্রস্ত করা, এটা তো অবশ্যই একটা লার্জার প্লটের অংশ বলে আমি মনে করি, এবং এটা অবশ্যই মানে আমাকে বিতর্কিত করার একটা উদ্দেশ্য, যেহেতু সামনে নির্বাচন আছে এবং আমি নির্বাচনে অংশ নিতে চাই। তো এটা হচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষের কাছে একটা মানে জিনিস তুলে দেওয়া আর কি, যে এইটা ধরে তাকে হেনস্থা করার চেষ্টা করো। এবং যেভাবে সোশ্যাল মিডিয়া আমার বিরুদ্ধে মানে কিছু ক্যাম্পেইন হলো, এটা কিন্তু সাইবার ক্রাইম। হ্যাঁ, আমাকে দোষী বলা হচ্ছে, কিন্তু আসলে তারা নিজেরাই সাইবার ক্রাইম করেছে আমার বিরুদ্ধে। মানে ক্রমাগত টানা সত্য মিথ্যা মিলিয়ে একটা বক্তব্য প্রচার করা, প্রোপাগান্ডা তৈরি করা, ঠিক আছে? এবং সেটা উদ্দেশ্য আবার এনসিপিকে এর সাথে যেভাবে জানানো হয়েছে, তাতে বোঝা যায় যে এটা হলো আসলে মানে এনসিপিকে কালিমালিপ্ত করা, সেই সূত্রে আমাকে বিতর্কিত করা, আমার পজিশনটাকে নষ্ট করতে চাওয়া, এই সমস্ত উদ্দেশ্যে এগুলো ঘটেছে। যেটা উনি মহানগরের বিভিন্ন কমিটিতে আসতে চেয়েছেন, পদের ব্যাপারটা আমি ডিল করি না। আমি ওনাকে পরিষ্কার বলেছি যে আমি পদের ব্যাপারগুলো দেখি না, কিন্তু উনি আমাকেই বারবার এটার জন্য চাপ দিয়েছেন। এমনকি সর্বশেষ আমাদের অফিসে 24 ঘন্টার আমাকে আলটিমেটাম দিয়েছেন, ঠিক আছে? এটা গত জুন মাসে। তো কিন্তু আমি তাকে বারবার একটা কথা বলেছি, দেখেন আপনাকে যদি নেয়ার হয় তাহলে যারা কমিটিগুলো দিচ্ছে আপনি তাদের সাথে কথা বলেন, মহানগরের কমিটিগুলো যারা দিচ্ছে, আমি এর সাথে জড়িত না, ঠিক আছে? আমি এটা বলতে পারবো না। তাদের যদি আপনাকে নেয়ার পরিকল্পনা থাকে তাহলে আমি না বললেও নেবে, আর যদি নেয়ার পরিকল্পনা না থাকে তাহলে আমি বললেও নেবে না, ঠিক আছে? কারণ আমার ফিল্ড কমপ্লিটলি আলাদা, ঠিক আছে? কিন্তু তার ব্যাপারে আমাদের পার্টির সবারই রিজার্ভেশন ছিল, তার অন্য অনেকগুলো কর্মকাণ্ডের কারণে। তিনি আমাদের পাবলিক প্রোগ্রামগুলোতে ঢুকে পড়তেন, খুবই মানে এই কৌশলটা উনি খুব ভালো পারতেন আর কি, যে কীভাবে ঢুকে পড়ে একদম ক্যামেরার সামনে চলে আসা, ঠিক আছে? কিংবা নিজে কিছু ক্যামেরা এরকম নিয়ে আসা, ঠিক আছে? কিন্তু আমাদের দলের সবারই তার ব্যাপারে অস্বস্তি ছিল শুরু থেকেই। হ্যাঁ, কিন্তু এই যে ধরেন এনসিপি নেত্রী, কী অর্থে তিনি এনসিপি নেত্রী, তার পদটা কী? তা আমি পরে একজন আমাকে মজা করে বলল যে এই যে পদত্যাগ করছে, উনি কোন পদ থেকে পদত্যাগ করছে? তো উনিই বলছেন যে এনসিপি নেত্রী পদ থেকে পদত্যাগ করেছে। মানে আর তো কোনো পদের কথা কেউ বলতে পারছে না, আপনি আমাকে বলেন যে অমুক পদে ছিল। তো কেউ কোনো মিডিয়া, আপনাদেরও মিডিয়াও আমি দেখলাম যে লিখেছে যে কি পদ নেই তো পদত্যাগ করলেন। এইটা হলো রাইট ফ্রেমিং, যে পদ নাই কিন্তু উনি পদত্যাগ করছেন। কিন্তু কিছু মিডিয়া, বিশেষত আমি এখানে নাম ধরেই বলা উচিত, কালের কণ্ঠ খুবই ন্যাক্কারজনক ভূমিকা পালন করেছে এই সমস্ত ক্ষেত্রে। মানে কালের কণ্ঠ তো আমাকে চেনে না, ব্যাপারটা এরকম না। আমি তাদের যোগাযোগের বাইরে না। এই বিষয়গুলোতে তারা আমার সাথে দুনিয়ার সমস্ত বিষয়ে তারা কথা বলেছে সবসময়, কিন্তু এই বিষয়ে কথা তারা কখনোই বলে নাই। কিন্তু তারা ওনার সত্য মিথ্যা মিশ্রিত কোনো একটা বক্তব্য পেলেই সেটা নিয়ে ফটোকার্ড বানিয়ে এক ধরনের আমার বিরুদ্ধে প্রচারণাটাকে তারা উস্কে দিয়েছে, ঠিক আছে? এটা খুব গর্হিত কাজ তারা করেছে আর কি। 100% ভিউ বাণিজ্য যেমন আছে, একটা হলো ভিউ বাণিজ্য আছে, আর একটা হচ্ছে যে তাদের একটা রাজনীতি আছে এই মিডিয়াগুলোর। ধরেন যে মিডিয়াগুলো এই কাজগুলো করেছে, তাদের একটা রাজনীতি আছে, সেটা হলো এনসিপির বিরুদ্ধে, এনসিপিকে কালিমালিপ্ত করতে হবে। কারণ এর আগে আমরা দেখেছি যে তারা অন্যের সরবরাহ করা, এজেন্সি সরবরাহ করা চোথা, এটাকে নিউজ আকারে চেপে দিয়েছে। পরবর্তীতে ফ্যাক্ট চেকাররা দেখিয়েছেন যে এগুলো আসলে পুরোটাই হচ্ছে সরবরাহ করা। তো তারা ওই এনসিপির বিরুদ্ধে কিছু একটা পেলে আর সাংবাদিকতার যে একটা ন্যূনতম স্ট্যান্ডার্ড আছে এটা তারা মেনটেন করেন নাই।